ভুয়ো দলিল, জাল দলিল এর ঘটনা প্রবাহ বাড়ছে। এই জন্য দলিল খতিয়ে দেখার পর যে কাজটা সবার প্রথম করতে হয়, আমার কাছে এরকম অনেকেই আসে, তো পর্চা কি মিউটেশনটা কি, আমি তো রেজিস্ট্রি করে রেখে দিয়েছি, আমার বাবা কিনে রেখেছে, আমার ঠাকুরদার সম্পত্তি আমি পেয়েছি, তো আমার তো পর্চাই নেই। একটা আধুরা ব্যাপার, মানে কেনা বেচা টাকা থাকলেই কেনা যায় না, বা প্রপার্টি থাকলেই বিক্রি করা যায় না। যে মালিকানা, সে মালিকানা ঠিক আছে কিনা এটা প্রথমত জানা যায়। একদম এই আইনি প্রক্রিয়া এবং তার আইনের অনেক ভাঁজ একটা দলিলের মধ্যে রাখা। একদম। নমস্কার, আমি ইমন চৌধুরী। আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন, আইসি রিয়েল এস্টেটে আমি আছি। তো আজকে এমন একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, যেটা সবার জানার খুবই দরকার। কারণ রিয়েল এস্টেট মানে অনেকেই আছেন একটা ভয় ভ্রান্তি কাজ করে মানুষের মধ্যে, যে আমি সারা জীবনে রোজগারটা দিয়ে আমি যে প্রপার্টিটা কিনছি সেটা কতটা ঠিক বা কতটা বেঠিক, এই যে একটা ব্যাপার কিন্তু সবার ভিতরে একটা ভয় কাজ করে। কারণ আমি দীর্ঘদিন যাবৎ, আমি প্রায় 2 থেকে আড়াই বছর যাবৎ এই ভিডিও শ্যুট করছি, বা ভিডিও আমার দেখছেন আপনারা। তো দীর্ঘ 2 থেকে আড়াই বছর আমি কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছি যে প্রপার্টি ঠিক নেই, বা প্রপার্টি দখলদারি প্রপার্টি, বা প্রপার্টির নানান রকম প্রবলেম আছে, তার জন্য দাম কম। অনেকে ভাবে যে দাম কম মানে প্রপার্টি ঠিক নেই। এই ধরনের অনেক বক্তব্য অনেকেই অনেক সময় কমেন্টে করে। তো সবার একটা কনফিউশন আছে যে আমি যে প্রপার্টিটা কিনছি সেটা কতটা ঠিক। এই কেনা বেচার মাঝামাঝি জায়গা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর এই আলোচনাটা সবাই মানে আমি সবাইকে বলবো যে আলোচনাটা শুনবেন একটু, কারণ হচ্ছে এটা খুব একটা ভাইটাল ব্যাপার হতে চলেছে এই আলোচনাটা। কারণ আমি আজকে এমন একটা জায়গাতে আমি এসেছি, আমি একটা জায়গাতে ইনভাইট পেয়েছি, যেখানে আমি এসেছি একটা খুব সুন্দর একটা আলোচনা হবে। এটা আপনাদের সবারই জানার দরকার আছে। আশা করি সবাই শেয়ার করবেন সবার কাছে, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে আমি ব্যাপারটা নিয়ে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিগ্যাল ব্যাপারটা। মানে আজকে কেনা আর বেচার ভিতরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে লিগ্যাল ব্যাপার। মানে আপনি যে প্রপার্টিটা সেল করছেন বা আপনি যে প্রপার্টিটা কিনছেন, সেই প্রপার্টিটার মিডিলে একটা লিগ্যাল ব্যাপার থাকে। পেপারস পত্র কতটা ঠিক বা কতটা ভুল, এটা হচ্ছে সবথেকে বড় একটা ভাইটাল পয়েন্ট। এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি দীর্ঘ 2 বছর থেকে আমি কাজ করছি, রিয়েল এস্টেটের সাথে জড়িত আছি, সবাই হয়তো আমাকে চেনেন কম বেশি। আমি আজকে এমন একটা মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করাবো যে কিনা লিগ্যাল ব্যাপারটা আমার দেখে, বা আপনাদেরটাও আশা করব ফিউচারে দেখবে, বা আপনাদের যদি কোনো কারো লিগ্যাল ব্যাপার নিয়ে প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আজকে এই মানুষটার সাথে আপনাদের পরিচয় হওয়ার পরে সেই প্রবলেমটা কেটে যাবে। তো নমস্কার দাদা, সবাইকে আমার চ্যানেলে আসার জন্য আজকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা একটু পডকাস্ট টাইপের হতে চলেছে, তার কারণ হচ্ছে একটু আলোচনা, একটু ভিডিওটা লং হবে, ভিডিওটা একটু বড় হবে। তো সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটা একটু শুনবেন, ভিডিওটা শোনার সাথে সাথে শেয়ার করবেন, বা কমেন্ট করে আপনার মতামত কিন্তু জানাবেন। এই যে আপনি প্রপার্টি কিনছেন বা বিক্রি করছেন, এর মিডিলে যে একটা লিগ্যাল ব্যাপার থাকে, দাদা হচ্ছে সেই লিগ্যাল ব্যাপারটা হ্যান্ডেল করে। আমার ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু দাদাই করে। তার কারণ হচ্ছে মিডিলে লিগ্যাল ব্যাপারটা খুব একটা ভাইটাল ব্যাপার। তো দাদা হচ্ছে হাইকোর্টের অ্যাডভোকেট। তো আমি দাদার থেকে অনেক কাজই করিয়েছি। তো আমরা চেষ্টা করব যে আপনারাও কিছু ব্যাপার দাদার থেকে নিন, মানে কিছু নলেজ দাদার থেকেও নিন। কারণ আমি অনেক সময় একটা সময় কিছুই জানতাম না। কারণ মিডিলে যে লিগ্যাল একটা ব্যাপার আছে, এটা একটা আধুরা ব্যাপার। মানে কেনা বেচা টাকা থাকলেই কেনা যায় না, বা প্রপার্টি থাকলেই বিক্রি করা যায় না। এই যে একটা মিডিল একটা লিগ্যাল ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে আপনি একটু ডিটেলসে সবার কাছে শেয়ার করুন। আমি তো কিছুটা জানি, তো সেটা সবার সাথে একটু শেয়ার করুন, যে মাঝামাঝি লিগ্যাল ব্যাপারটা কতটা ঠিক বা কতটা ভুল, বা এই মাঝামাঝির যে লিগ্যাল ব্যাপারটা আছে এটা কতটুকু দেখে নেওয়া উচিত প্রপার্টির ব্যাপারে। দেখুন, প্রথমেই একটা প্রপার্টি কিনতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে প্রপার্টিটার যে মালিকানা, সে মালিকানা ঠিক আছে কিনা এটা প্রথমত জানা দরকার। একদম। এবার এই মালিকানা ঠিক আছে কিনা এইটা জানার জন্য আগের যে দলিল, সেই দলিলকে প্রথমত খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। এবং একটা দলিল যে ভাষায় এখন লেখা হয় সেটা আইনি প্রক্রিয়া এবং তার আইনের অনেক ভাঁজ একটা দলিলের মধ্যে রাখা হয়। একদম। এবার সাধারণ মানুষজন এক সময় একটা দলিল লেখার জন্য মানুষ আইনজীবীর পরামর্শ নিতেন না। নিজেদের মনে হতো নিজেরা নিজেদের ভাষায় আগে হাতে লেখা দলিল ছিল। এখন হাতে লেখা দলিল উঠে গেছে বা অনেকটা কম হয়ে গেছে। তার বদলে এখন পরিষ্কার কম্পিউটারে টাইপ করা দলিল তৈরি হচ্ছে। একদম।
এবার কি হয়, প্রথমত এই যে নতুন ভাবে একটা আইনজীবীরা মিলে একটা দলিল তৈরি করছেন, এতে অনেক আইনের ভাঁজ থাকে। তো প্রথমেই দেখতে হবে যে জমির মালিকানা ঠিক আছে কিনা, সেটা জমির দলিল দেখে পড়ে বুঝতে হবে। জমির দলিল পড়ে সবটা বোঝা যায় না। ধরুন আপনারা তো এই কাজের সঙ্গে যুক্ত, আপনারা জানেন একটা জমি, ধরুন একটা জমি বা একটা বাড়ি বা একটা ফ্ল্যাট আপনি বিক্রি করে দিলেন, কিন্তু আপনার কাছে কিন্তু আগের দলিলটা রয়ে যায়। হ্যাঁ, মাদার যে দলিল যেটা আপনার কাছে আগের আপনি যখন মালিকানা আপনি পেয়েছিলেন, সেই দলিলটা কিন্তু আপনার কাছে রয়ে যায়। এবার একটা প্রপার্টির জুরিসডিকশন অনেকগুলো অফিসের মধ্যে থাকে। ধরুন কারোর বাড়ি হচ্ছে সল্টলেকে, তার জুরিসডিকশন যেমন বিধাননগরেও আছে, তার জুরিসডিকশন বারাসাতেও আছে, তার জুরিসডিকশন কলকাতার আরে ক্যালকাটার হেড অফিসেও আছে। একদম। এবার কেউ একজন আরে ক্যালকাটার হেড অফিস থেকে তার প্রপার্টিটা অন্য কাউকে বিক্রি করেছে, কিন্তু তার কাছে পূর্ণ দলিলটা রয়ে গেছে। অনলাইনে এখন বিজ্ঞাপন হচ্ছেন, আপনারাও দেন। হ্যাঁ, অবশ্যই। আরো অনেক চ্যানেল রয়েছে, অনেক পেজ রয়েছে, অনেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি রয়েছে, এমনি অনেকে ব্রোকারির কাজ করেন, তারা রয়েছে। এবারে আমি অন্য কোথাও একটা থাকি, আমাকে বললেন এই ইয়ে আছে, আমি দলিল দিলেন, আমি দলিল দেখে দেখলাম যে দলিল ঠিকই আছে, আমাকে উনি নিয়ে চলে গেলেন বারাসাতে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করাতে। আমার প্রপার্টিটা কিন্তু ওখানে রেজিস্ট্রি হয়ে যাবে, তখন আপনি রেজিস্ট্রিতে গিয়ে আটকাবে না। কিন্তু মূল সমস্যাটা যেটা হবে, আমি যে জমিটা কিনলাম বা বাড়িটা কিনলাম বা ফ্ল্যাটটা কিনলাম, তার মালিকানা আমার কাছে আসবে না, কারণ তার মালিকানা এর আগেই তিনি অন্য একজনকে বিক্রি করে দিয়েছেন। ভুয়ো দলিল, জাল দলিল এর ঘটনা প্রবাহ বাড়ছে। এই জন্য দলিল খুঁটিয়ে দেখার পর যে কাজটা সবার প্রথম করতে হয়, সবকটা জুরিসডিকশনাল অফিসিং করাই ভালো। সবকটা জুরিসডিকশনাল অফিসের মিলিয়ে আগের দলিল থেকে আজকের সময় অবধি গোটা সময়ের প্রপার্টিটার সার্চিং করানো দরকার। সার্চিং করালে পরিষ্কার হয়ে যাবে যে এই সময় জুড়ে এই প্রপার্টিটাকে অন্য কারোর কাছে বিক্রি করা হয়েছে কিনা, বা এই প্রপার্টিটার ওপর কোনো লিটিগেশন চলছে কিনা। এই গোটা প্রক্রিয়াটা দেখলে বোঝা যাবে যে আমি ওই বাড়িটা, জমি বা ফ্ল্যাট সেটা আমি কিনতে পারি কিনা। একদম, এইটা হচ্ছে। যাই হোক, দাদা যেটা বলছিল, যে কোনো প্রপার্টি কেনার আগে সার্চিং কিন্তু অবশ্যই করাবেন। হ্যাঁ, আমি এটা সবসময় বলি ভিডিওতে, যে কোনো প্রপার্টি কেনার সময় পেপারপত্র ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। দাদাও কিন্তু সেমই কথা বললো, যে কোনো প্রপার্টি কেনার সময় ভালোভাবে সার্চিং করবেন। কারণ হচ্ছে একটা প্রপার্টির যখন কিনবেন আপনারা, তখন কিন্তু দুরকমভাবে দেখতে হয়। প্রথম কথা হচ্ছে যে দাদা যেটা বললো, রেজিস্ট্রি কিন্তু এক জায়গা থেকে না করেও আরেক জায়গা থেকে করিয়ে নেওয়া যায়, কিন্তু সেই প্রপার্টিটার মিউটেশন যদি থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা করা সম্ভব হয় না। যদি আপনি মিউটেশনের সম্বন্ধে জানেন, মানে পর্চা যেটা হয়, পর্চাটার ব্যাপারে যদি আপনি জেনে থাকেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আশা করি ফেস করবেন না। কিন্তু অনেকে আছে পর্চা জিনিসটা বোঝেই না। আমার কাছে এরকম অনেকেই আসে, তো পর্চা কি, মিউটেশনটা কি, আমি তো রেজিস্ট্রি করে রেখে দিয়েছি, বা আমার বাবা কিনে রেখেছে, আমার ঠাকুরদার সম্পত্তি আমি পেয়েছি, তো আমার তো পর্চাই নেই। তো এরকম অনেক প্রবলেম হয়। তো এদের জন্য কিন্তু আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা, বা এই ব্যাপারে আপনি কি মতামত দেবেন? দেখুন, ব্যাপার হচ্ছে একটা নতুন ধরুন ফ্ল্যাট তৈরি হলো, সেই ফ্ল্যাটের নিজের নাম মিউটেশন করাতে হবে। নিজের নাম আপনি মিউটেশন করালে, আপনি অনেকে ভাবতে পারেন আমি তো রেজিস্ট্রি করেছি, তাহলে মিউটেশনের কি দরকার আছে। মিউটেশন হয় হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে। মিউনিসিপ্যালিটি একটা সম্পূর্ণ আলাদা সংস্থা, অটোনমাস বডি বা কর্পোরেশন, কারণ এটা একটা সম্পূর্ণ, আবার পঞ্চায়েত এলাকায় হলে পঞ্চায়েত, এটা একটা সম্পূর্ণ অটোনমাস আলাদা বডি। এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের যোগাযোগ নেই, যেটা আমরা রেজিস্ট্রির মধ্যে দিয়ে রাজ্য সরকারের নথিতে আমরা একটা প্রপার্টিকে ঢোকাই, লিস্টিং করবো। এবার একটা নতুন বিল্ডিং তৈরি হলে তাতে যদি, খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিসি থাকা। সিসি যদি আপনার প্রপার্টিতে না থাকে, আপনার প্রপার্টিতে নতুন ফ্ল্যাট হলে আপনি সেখানে মিউটেশন করাতে পারবেন না। তাহলে প্রথমে দেখতে হবে যে আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনছেন, অন্য কোনো মালিকের থেকে আপনি ফ্ল্যাট কিনছেন, আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনাকে সতর্ক থেকে দেখতে হবে যে ওই প্রপার্টি সিসি আছে কি নেই। যদি ওই প্রপার্টি সিসি থাকে, খুবই ভালো কথা, আপনি গিয়ে রেজিস্ট্রি করালেন, সার্চিং করালেন, এগ্রিমেন্ট করলেন, রেজিস্ট্রি করলেন, তারপরে গিয়ে আপনি ওইটা দেখিয়ে আপনি মিউটেশন করে নিজের নাম মিউনিসিপ্যালিটিতে আপনি নথিভুক্ত করলেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক পুরনো ফ্ল্যাটের ক্ষেত্রে যে মিউটেশন করা নেই, অনেকেই জানেন না। তো সেই ক্ষেত্রে এই বিষয়ে খুব সজাগ থাকা এবং
একজন বিশেষজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া এক্ষেত্রে খুব জরুরি। একদম। কারণ ওই প্রপার্টিতে কোনো মামলা চলছে কিনা, ওই প্রপার্টিতে কোনো লিটিগেশন চলছে কিনা, ওই প্রপার্টি সংক্রান্ত অন্য কোনো বিবাদ রয়েছে কিনা, বা ওটা আদৌ লিগাল কনস্ট্রাকশন কিনা, ওটা কোনো ইলিগাল জমির ওপর তৈরি হয়েছে কিনা, বা গোটা কনস্ট্রাকশনটাই কোনো স্যাংশন প্ল্যান ছাড়া তৈরি হয়েছে কিনা, তার অ্যাসিওরেন্স না পাওয়া অবধি আপনি আপনার গোটা জীবনের পুঁজি খরচা করে একটা ফ্ল্যাট কিনতে পারেন, কিন্তু সেইটাকে নিয়ে ভবিষ্যতে আইনি সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। একদম। কারণ হচ্ছে একটা প্রপার্টি মানে একটা বাড়ি বা একটা যে কোনো একটা প্রপার্টি মানুষ কিন্তু সারা জীবনে রোজগার দিয়ে কেনে বা তার ব্যবহারের জন্যই কেনে, মানে সে থাকবে এমন মানুষ আমি দেখেছি। বলছি একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেকে ভাবেন যে ধরুন আমার ঠাকুরদার নামে একটা বাড়ি ছিল, আমার ঠাকুরদা মরে গেছেন, আমার বাবা একটা সময় বেঁচে ছিলেন, আমার বাবা একটা গত হয়েছেন, তাহলে এখন বাড়িটা আমারই হয়ে গেছে। হ্যাঁ, লিগালি যদি অন্য কোনো শরিক ইত্যাদি না থাকে হয়তো বাড়িটা আপনার একার, কিন্তু তবুও মিউটেশন করে আপনাকে আপনার নামটা ওখানে নথিভুক্ত করতে হবে, লিগাল এয়ার সার্টিফিকেট বার করে আইনজীবীর পরামর্শ নিয়ে এটা আপনাকে করতে হবে। না হলে ওই প্রপার্টি কিন্তু ভবিষ্যতে আপনি বিক্রি করতে পারবেন না। ওই প্রপার্টিকে আপনি কখনো যদি মনে করেন মর্টগেজ করে অন্য কিছু করবেন, সেটাও আপনি করতে পারবেন না। ওই প্রপার্টি সংক্রান্ত কোনো আইনি সহায়তার জায়গাতে আপনি নিতে পারবেন না, কারণ মিউটেশনে আপনার নামটা নেই। আচ্ছা, এটা একটা বড় প্রশ্ন। তো আপনারা সবাই প্রপার্টি কেনার আগে এই ব্যাপারগুলো যাচাই বাছাই করে নেবেন। প্লাস দাদার নম্বর তো আমি ডিসক্রিপশনে ডিসপ্লেতে দিয়ে দেবো, দাদার সাথে যোগাযোগ করতে পারেন। তা আরও কিছু ব্যাপার আছে প্রপার্টি কেনা বেচার সম্বন্ধে বা পাওয়ার ব্যাপারে। দেখা গেলো আমার ঠাকুরদার সম্পত্তি ভাগ হয়ে গেছে, ঠিক আছে, তো এই মিডিলে যে মানে একটা দানপত্র বলে জিনিস থাকে, এটাও যদি না করে তাহলে তো প্রবলেম হতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি আমার ঠাকুরদার সম্পত্তি হয়, তারপরে দেখতে হবে আমার বাবারা ক ভাই বোন ছিলেন। আমার বাবারা যদি এক ভাই বোন থাকেন তাহলে একরকম, তারপরে যদি আমি সিঙ্গেল চাইল্ড হই তাহলে একরকম, তাহলে সরাসরি লিগাল এয়ার সার্টিফিকেট বার করে নিয়ে এটা করতে হবে। যদি দেখা যায় যে আমি একা নই, আরো লোকজন রয়েছে, সবাই সহমতে আসতে পারছেন না বাড়ি বা প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পার্টিশন স্যুট করতে হবে, মামলা করতে হবে। মামলা করে আইনি লড়াই, আদালত নির্দেশ দেবে যেভাবে পার্টিশন হওয়ার, সার্ভেয়ার ডেপ্লয়েড হবে, সেইভাবে জমি জরিপ করা হবে, দিয়ে সেটা হবে। আর একটা হয় হচ্ছে ধরুন কোনো একজনের তার এক ছেলে এক মেয়ে আছেন, তিনি ঠিক করলেন তার বাড়িটা, তিনি হয়তো তার অন্য সম্পত্তি অন্য কাউকে দেবেন, কিন্তু তিনি ঠিক করলেন তার বাড়িটা তিনি তার মেয়েকে দেবেন। তো সেই ক্ষেত্রে যিনি এটা দেবেন বলেন ঠিক করছেন, মানে দাতাকে উইল করতে হবে, উইল করতে হবে। এবং সেই উইলটা আগে একটা সময় হতো যে একটা কোর্ট পেপার নিলাম, স্ট্যাম্প পেপার নিলাম, স্ট্যাম্প পেপারের মধ্যে আমি লিখে দিলাম, তাহলেই হয়ে যেত। তা কিন্তু বিষয়টা তা নয়। যতক্ষণ না একটা উইল একজন আইনজীবীকে দিয়ে লেখানোর পরে সেই উইলটা রেজিস্ট্রি হচ্ছে, সেই উইলটা যতক্ষণ রেজিস্ট্রি হচ্ছে, ওই উইলটাকে কিন্তু যদি এমনি আনরেজিস্টার্ড উইল থাকে, সেটা কিন্তু পরবর্তী সময় আদালতে চ্যালেঞ্জ হয়ে যেতে পারে যে আদৌ ওই উইলটা সঠিকভাবে তৈরি কিনা, ওতে সই জাল করে করা নয়, এর নিশ্চয়তার জন্য পরবর্তী সময় আদালতে কিন্তু মামলা হয়ে যেতে পারে এবং তার জন্য অকারণ সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এই জন্য উইল যখনই করতে যান, বা কেউ যদি মনে করেন কারোর সম্পত্তি কাউকে গিফট করে দিচ্ছে, মানে কোনো একজন এক ভাই আরেক ভাইকে কোনো সম্পত্তি দিয়ে দিচ্ছে, তাকে তো উইল করার তো বিষয় না, কিন্তু সেক্ষেত্রে তাকে গিফট করতে হবে। সেই গিফট করার ক্ষেত্রে গিফট ডিড যা হয়, সেই গিফট ডিডও একইভাবে রেজিস্ট্রি অফিসে, জুরিসডিকশনাল রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করাটা দরকার। না হলে কিন্তু এর কোনো আইনি বৈধতা, আইনি স্বীকৃতি ওই যে সম্পত্তির ক্ষেত্রে থাকে না। আচ্ছা, মানে দেখা যাচ্ছে যে একটা প্রপার্টি কিনতে চাইলে বা আমি আমার ঠাকুরদার সম্পত্তি যদি পাই, তো মিডিলে অনেক ব্যাপার আছে, লিগ্যালের ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো কিন্তু সবাই মাথায় রাখবেন। অনেকেই, মানে আমি অনেক প্রপার্টির কাজ করি, দেখা যায় যে লোন হয় না, অনেক প্রপার্টির লোন হয় না। তো এই যে আইনি প্রবলেমগুলোর জন্য, আইনি জটিলতা, প্রপার্টি লিগ্যাল বাট এই আইনি জটিলতা, সে মিউটেশন করেনি বা তার দেখা যাচ্ছে সে ট্যাক্সও দেয় না, ঠিক আছে, বা সে খাজনা দেয় না, দীর্ঘদিন যাবৎ খাজনা দেয় না, খাজনা রসিদ তার কাছে নেই, কোথায় দেবে জানেও না। মানে এখনকার দিনের জেনারেশনে এমনও ছেলেমেয়ে আমি দেখেছি যারা খাজনা কোথায় দেয় সেটাও জানে না, এমনও আছে অনেকে। তো এই ধরনের প্রবলেমের কারণেই কিন্তু লোনগুলো হয় না, লোন নিয়ে প্রপার্টি কেনা যায় না, এই প্রবলেমগুলো থাকে। তো সব কিছু নিয়ে মানুষের যেটা কৌতূহল আছে, এই যে লিগ্যাল ব্যাপারটা, এটা কি আপনার কাছে আসলে সলিউশন পাবে? হ্যাঁ,
আমরা শুধু কলকাতা বলে না, গোটা পশ্চিমবাংলা জুড়ে এই জমি সংক্রান্ত, রেজিস্ট্রি সংক্রান্ত এবং অন্যান্য সমস্ত ধরনের সিভিল ও ক্রিমিনাল মামলা আমরা কলকাতা হাইকোর্টে আমাদের গোটা টিম রয়েছে। আমরা মূলত কলকাতা হাইকোর্টকে ওরিয়েন্ট করে কাজ করি, কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আমরা কাজ করি। সেখানে এই সংক্রান্ত সমস্যা নিয়ে কেউ এলে আমরা আমাদের সাধ্যমতো তাকে সাহায্য করব। আচ্ছা, সাধ্যমতো সাহায্য করবেন তাহলে। আচ্ছা, তো আমার থেকে প্রপার্টি কিনুন আর অন্য যার থেকেই কিনুন না কেন, লিগেল ব্যাপারটা কিন্তু ভালোভাবে মাথায় নেবেন, কারণ লিগেল ব্যাপারটা কিন্তু সবাই তুলে ধরে না। আজকে হয়তো আইসি রিয়েল এস্টেট তুলে ধরছে, এটা হয়তো কেউ বলবেই না, কারণ মার্কেটে ব্রোকার আপনি প্রচুর পাবেন, প্রপার্টি আপনি প্রচুর পাবেন, বাট প্রপার্টির কতটা জেনুইন এই ব্যাপারটা সবার আগে আসে। আর জেনুইন প্রপার্টি দেখার জন্য আমরা হয়তো সাধারণত সব বুঝি না, ডাক্তারের কাছে গেলেই রোগ বোঝা যায়, তো তেমন অ্যাডভোকেটের কাছে গেলেই কিন্তু লিগেলের ব্যাপারটা বোঝা যায়। তো লিগেলের ব্যাপারটা দাদার সাথে আপনারা যোগাযোগ করুন। তো আরও কি কিছু প্রবলেম থাকতে পারে একটা প্রপার্টির মধ্যে? দেখুন, এখন তো খুব হচ্ছে যে কনস্ট্রাকশন কোনটা লিগাল আর কোনটা ইললিগাল এটা খুব বোঝা কঠিন হয়ে একদম যাচ্ছে। একদম। এর মধ্যে কলকাতা হাইকোর্টের অনেকগুলো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায় রয়েছে, যে ইললিগাল কনস্ট্রাকশনকে কেন্দ্র করে একটা মানুষ তার গোটা জীবনের পুঁজি এক জায়গায় করে একটা ফ্ল্যাট কিনলেন, কেনার পরে দেখা গেল যে জায়গার উপরে ফ্ল্যাটটা তৈরি গোটাটা ইললিগাল কনস্ট্রাকশন। সেই ক্ষেত্রে একটা বড় ভয়াবহ সমস্যার সম্মুখীন মানুষকে হতে হয়। তো সেই বিষয়টায় সতর্ক থাকা, সজাগ থাকা দরকার। একটা প্রপার্টি কেনার সময় দেখতে হবে যে প্রপার্টিটা রেরা রেজিস্ট্রেশন, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে রেরা রেজিস্ট্রেশন আছে কিনা। রেরা রেজিস্ট্রেশন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে এই যে প্ল্যান স্যাংশন হচ্ছে না বা কনস্ট্রাকশনটা ইললিগাল হয়েছে কিনা এই সংক্রান্ত চিন্তা অনেকটা কমে। এরপরে এগ্রিমেন্ট করছেন আপনি কোনো একজন ব্যক্তির থেকে বা কোনো একজন ডেভেলপারের থেকে একটা বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন বা একটা জমি কিনবেন, যাই করুন না কেন। তো এগ্রিমেন্টটা সবসময় মাথায় রাখতে হবে, যিনি বিক্রি করছেন তিনি এগ্রিমেন্টটা করে দেবেন। তাহলে আপনি যদি একটা ফ্ল্যাট বা একটা বাড়ি বা একটা জমি কেনেন, তো সেই ক্ষেত্রে আপনি নিজে খালি চোখে আপনি কিছুটা পড়লেন, কিছুটা বুঝলেন, কিন্তু এই এগ্রিমেন্টও তো তৈরি করেন একজন আইনজীবী। তো আইনের অনেক ভাঁজ থাকে, এমন অনেক কথা থাকে যেটা সহজে আমরা সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো অস্পষ্টতা আপনার মনে হয়, তাহলে আপনার বিশ্বস্ত একজন আইনজীবীর কাছে যান, তাকে গিয়ে এগ্রিমেন্টটা দেখিয়ে তার থেকে কথা বলে বুঝে নিন যে এগ্রিমেন্টটা ঠিকঠাক আছে কিনা। তাহলে প্রথমে এগ্রিমেন্ট করবেন, এইবারে আপনি ধাপে ধাপে পেমেন্ট করবেন। পেমেন্ট করার ক্ষেত্রে খুব পরিমাণে এটা নজর দিতে হবে যে পেমেন্ট কিন্তু অনলাইন মাধ্যমেই হবে। সেটা আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারেন, সেটা আপনি এনইএফটি করতে পারেন, কিন্তু ক্যাশ পেমেন্ট 100% ক্ষেত্রে আমরা পরামর্শ দিই এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যেখানে কোনো সুযোগই নেই সেখানেই শুধুমাত্র, এবং সেটার ভ্যালুয়েশন যেন কখনোই খুব বড় অ্যামাউন্টের কাছে না যায়, সেখানেই সেটুকুই শুধু ক্যাশ পেমেন্ট, বাকিটা আপনি অনলাইনে করবেন। যখনই কোনো পেমেন্ট করবেন, পেমেন্ট করার ক্ষেত্রে আপনি ভাবলেন যে আমি তো অনলাইনে করেছি, এটা তো ট্র্যাক্ট থাকবেই, কিন্তু রসিদ নিতে ভুলতে হবে না। ডেভেলপারের থেকে বা প্রমোটারের থেকে বা কোনো ব্যক্তির ক্ষেত্রেও আপনি যদি কিনে থাকেন, তার থেকে রসিদ নিতে হবে যে আপনি এটা করবেন। এরপরে রেজিস্ট্রি কিন্তু যিনি বিক্রি করছেন তার দায়িত্ব রেজিস্ট্রিটা করা, কারণ যিনি বিক্রি করে দিচ্ছেন তিনি তো বিক্রি করে দিচ্ছেন, তিনি টাকা পেয়ে যাচ্ছেন। যিনি কিনলেন ওটা তার কিন্তু এটা দায়িত্ব যে প্রপার্টিটা রেজিস্ট্রি করা থাকলো। মনে হতে পারে স্ট্যাম্প ডিউটিতে বা রেজিস্ট্রেশন ফিসে বা অ্যাডভোকেটের ফিসে এতগুলো টাকা সব মিলিয়ে খরচা হবে, কি আছে, আমি তো দখল পেয়ে যাচ্ছি, আমি ওই দখলটা নিয়ে আমি থাকি। কিন্তু আপনি যদি ওই দখল নিয়ে থেকে যান, আজ কিছু বছর বাদে সেই ব্যক্তি যার থেকে আপনি এটা কিনলেন তার যদি কোনো ট্রেস না পান, আপনার কিন্তু প্রপার্টিটা আর রেজিস্ট্রি করা সহজ হবে না। সেটা অনেক জটিল প্রক্রিয়ায় আদালতে মামলা করে আপনাকে করতে হবে, যেটা খুব সহজে হয়ে যায় সেটা অনেক জটিল হবে। এবং যতক্ষণ আপনি রেজিস্ট্রি করছেন ওই প্রপার্টি আপনি অন্য কাউকে বিক্রি করতে পারবেন না, কারণ আমি লিখে দিতে পারবেন না, ওই প্রপার্টি সংক্রান্ত কোনো আইনি কাজই আপনি করতে পারবেন না। এবং সব শেষে আমি যেটা খুব গুরুত্ব দেওয়ার কথা বলবো, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এখন তো ফ্ল্যাট কেনার ঝুঁকি মানুষের বেশি। একদম, কলকাতা যেহেতু শহরে বাড়ি নেই, আমাদের কাছে সবাই বাড়ি বলেই সন্ধান, মানে খোঁজ নেয়, বাড়ি তো সবাই দিতে পারে না। ফ্ল্যাট কিনুন আর বাড়ি কিনুন, যাই কিনুন না কেন, যার থেকে কিনছেন তার থেকে পজেশন লেটার নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। একদম, কারণ আপনি যখন মিউটেশন করাতে যাবেন, মিউটেশন করাতে গেলে কিন্তু ওরা বলবে পজেশন লেটারটা দিন। যদি আপনি পজেশন লেটার দিতে না পারেন, তখন কিন্তু মিউটেশন করাতে গেলে সমস্যা তৈরি হবে। তাই জন্য সেই সময় পজেশন লেটারটা অবশ্যই মনে করে নেবেন, এবং দলিলটা একজন নিজের বিশ্বস্ত আইনজীবীকে দিয়ে লেখাবেন, যিনি দলিলের খুঁটিনাটি বিষয় আপনাকে আগে বুঝিয়ে বলতে পারবে এবং তারপরে লিখিয়ে দিতে পারবে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডেভেলপারের নিজস্ব আইনজীবী থাকেন যারা এই সংক্রান্ত দলিল লিখে দেন।
এবারে আপনি ধরুন একটা বড় হাই রাইজ বিল্ডিং এ বা একটা বড় কোনো ডেভেলপারের থেকে একটা ফ্ল্যাট কিনছেন, তিনি বললেন যে না আমার অ্যাডভোকেটই রেজিস্ট্রি করবে, উনিই দলিল লিখে দেবে। যদি সেক্ষেত্রে সেই দলিলও লিখে দেন, আপনি সেই দলিলটা রেজিস্ট্রি করার আগে সেই দলিলের কপি নিয়ে আপনার বিশ্বস্ত আইনজীবীর কাছে যান, গিয়ে তার সাথে কথা বলুন, তাকে দেখান, তিনি দেখে নিয়ে বুঝে নিয়ে আপনাকে যতক্ষণ না সহমত দিচ্ছেন রেজিস্ট্রি করবেন না, যতক্ষণ না সহমত দিয়ে বলছেন হ্যাঁ এই দলিলটা সব ঠিকঠাক লেখা আছে। কারণ আপনি এটা মাথায় রাখবেন, একটা প্রপার্টি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আগের যিনি মালিক ছিলেন তার কিন্তু ওই প্রপার্টির কোনো দায়িত্ব থাকে না, আপনাকে কিন্তু এই প্রপার্টিটাকে নিয়ে যেতে হবে আপনার বাকি জীবনে। তো সেই বিষয়ে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। একদম। তো আশা করছি অনেকেই বুঝতে পারছেন ব্যাপারটা। প্রপার্টি শুধু কিনলেই হবে না, আবেগবশত কিনলেই হবে না, বা কাউকে বিশ্বাস করবেন না। আমি একটাই কথা সবসময় বলবো, যে কাউকে বিশ্বাস করবেন না প্রপার্টি কেনার সময়। ভালোভাবে নিজের পেপারস পত্র জেনে বুঝে যাচাই করে তারপরে প্রপার্টির সম্বন্ধে আপনি এগোবেন। তার কারণ হচ্ছে আপনার সারা জীবনের রোজগারটা যদি একবার আপনার পকেট থেকে বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু আপনি সেটাকে আর ফিরে পাবেন না। ফিরে পেতে গেলেও আপনাকে কিন্তু একটা দীর্ঘদিন লড়াই করতে হবে। তো সেই দীর্ঘদিন লড়াই না করার জন্য আপনি কিন্তু প্রথমে যদি একটু সচেতন থাকেন, তাহলে কিন্তু সেই প্রবলেমগুলো আশা করি ফেস করবে না ফিউচারে গিয়ে। তো ফ্ল্যাট কিনুন, বাড়ি কিনুন, বা অন্য কোনো ল্যান্ড কিনুন, যেখানেই কিনুন না কেন, লিগেল ব্যাপারটাকে কিন্তু ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো আপনারা যদি ভাবেন যে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, সেটাও করতে পারেন, আমি ডেসক্রিপশনে নম্বর দিয়ে দেবো। আর কারণ হচ্ছে এখনকার দিনে সবথেকে জটিল প্রবলেম হয়ে গেছে প্রপার্টি কেনা বেচার সময় ভালোভাবে পেপারসপত্র মানুষ না দেখে কিনে ফেলে, কিন্তু ফিউচারে গিয়ে সেটা নিয়ে একটা বড় সমস্যায় ভুক্তভোগী হয়। তো এইটার থেকে বাঁচতে চাইলে অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন, বা আপনার যদি আসতে দূরে হয় আপনি একবার পরামর্শ নিতে পারেন কল করে, একবার পরামর্শ নিতে পারেন কল করে, বা এখন তো অনলাইনের যুগ, হোয়াটসঅ্যাপে একটা ডিড আপনি অন্য কোনো জায়গা থেকে করাচ্ছেন, একটা হোয়াটসঅ্যাপে ডিডটা পাঠিয়ে দেন, আপনি একটু হেল্প নিতেই পারেন। তো যে দাদা ব্যাপারটা ঠিক আছে কি, একদম ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আপনি কিন্তু করতেই পারেন ঘরে বসে। আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, এই ব্যাপারগুলো অতি অবশ্যই মাথায় রাখবেন। লিগ্যাল ব্যাপারটা ভালো করে দেখুন, না দেখে কখনোই কোনো প্রপার্টি কিনবেন না। কারণ সবসময় মনে রাখবেন আপনার সারা জীবনের রোজগার বা সারা জীবনের একটা স্বপ্ন নিয়ে আপনি একটা প্রপার্টি কিনছেন। এই জায়গাটায় যেন কোনো রকম প্রবলেম না হয়। তো ভালো লাগলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত আপনিও জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।